কুমিল্লায় বিএনপি ও নাহিদের দল এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চরম উত্তেজনা। যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি ও জামায়াত, বললেন গোলাম পরোয়ার। দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, বললেন অ্যানি। ডক্টর ইউনূসকে উৎখাত করাই ভারতের টার্গেট। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। কুমিল্লায় বিএনপি ও নাহিদের দল এনসিপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চরম উত্তেজনা। কুমিল্লার মুরাদনগরে একই দিনে পৃথক দুটি স্থানে পাল্টাপাল্টি জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে করে পুরো উপজেলায় বিরাজ করছে চরম উত্তেজনা ও উৎকণ্ঠা। আজ শনিবার 19 এপ্রিল দুপুরে উপজেলার দুই ভিন্ন এলাকায় এসব জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো দলই সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নে হায়দ্রাবাদ শামসুল হক কলেজ মাঠে তারা পূর্ব নির্ধারিত একটি জনসভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। জনসভা সফল করতে ইতোমধ্যে এলাকায় পোস্টার লাগানো, মাইকিং সহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। অন্যদিকে একই দিন দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপজেলার আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাই স্কুল মাঠে এক জনসভার আয়োজন করেছে। এই সভার আয়োজন করেছে দলের পাঙ্গারা বাজার শাখা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন মাস্টার। ইতোমধ্যে তার নামেও পোস্টার লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল, তাদের আমরা স্বাগত জানাই, তবে তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। মুরাদনগরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দাদা কায়কোবাদ 90% ভোটে জয়ী হবেন। জনসভার অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, নেতাকর্মীদের ব্যক্তিগত অনুদান ও দলীয় তহবিল থেকে এ জনসভার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে চাঁদা দাবি করছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে এনসিপির মুরাদনগর উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওবায়দুল হক সিদ্দিকী বলেন, আমাদের প্রতিটি কর্মসূচি দলীয় নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা নিজেদের চাঁদাবাজি আড়াল করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমরা প্রমাণ করব এনসিপি এখন জনগণের কাছে জনপ্রিয়, আর সেটি প্রমাণ হবে জনসভায় বিপুল জনসমাগমের মাধ্যমে। এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুর রহমান বলেন, দুই দলের কেউই এখন পর্যন্ত জনসভার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি আমি জানতে পেরেছি বাংলাবাজার থানার ওসির মাধ্যমে। অনুমতি ছাড়া জনসভা হলে প্রশাসনের অবস্থান কি হবে, এমন প্রশ্নে ইউএনও বলেন, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি ও জামায়াত, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি ও জামায়াত যেভাবে গত 16 বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে। সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হতে পারে না মন্তব্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন, 15 বছর আমাদের নেতাদের হত্যা করে খুনি হাসিনা ও তার সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। তাদের বিচার হতে হবে। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে এবং জামায়াত ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা স্থানান্তরের একটি ডেডলাইন ইতোমধ্যে দিয়েছে। আমরা এ সময়ের মধ্যেই সব সংস্কার করে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দেন। আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ বাংলাদেশে এদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এরা হঠাৎ ঝটিকা মিছিল করে, হঠাৎ করে এসে যদি এভাবে আবার ফ্যাসিবাদ কায়েম করে তাহলে জনগণের দুর্ভোগ আছে। জনগণের ক্ষতি করার জন্য এরা আবার ওত পেতে আছে। তাদের ভুল হয়েছে সে কথা আজ পর্যন্ত তারা জনগণের সামনে এসে বলেনি, বরং হুঙ্কার দিচ্ছে ঝটিকা মিছিল করে দেখিয়ে দেবে। ডক্টর ইউনূসকে উৎখাত করাই ভারতের টার্গেট। ভারত মরিয়া হয়ে গেছে ডক্টর ইউনূসকে উৎখাতের জন্য। তারা তো জুলাই বিপ্লব থেকে উদ্ভূত সরকারকে মানতেই চাচ্ছিল না।
বিগত ৮ মাস ধরে ডক্টর ইউনূসের ইন্টারিম সরকারকে ডিস্টেবিলাইজড করার জন্য তারা অসংখ্য প্রচেষ্টা চালিয়েছে। ভারতের লোকাল এজেন্ট আওয়ামী লীগের কর্মী বা সমর্থক যারা দেশের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, তারা ছোটখাটো আন্দোলনে অনুপ্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভারতে পশ্চিমবঙ্গ বিজেপি এবং ভারতের প্রায় সবকটি গণমাধ্যমে সাম্প্রতিক অতীতে এমনও হুমকি দেওয়া হয়েছে যে বাংলাদেশে তাদের কল্পিত হিন্দু নির্যাতন বন্ধ না করলে তারা বাংলাদেশের ফেনী কেটে দিয়ে ভারতের সঙ্গে যুক্ত করবে। ফলে ফেনীর, চট্টগ্রাম এবং 3 পার্বত্য জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হবে। এসব হুমকিও বাংলাদেশের জনগণ এবং তাদের ইন্টারিম সরকারকে এতটুকু বিচলিত করতে পারেনি। কথায় বলে হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। এখন তারা ব্যারিস্টার তানিয়া আমিরের ঘাড়ে সওয়ার হয়েছে। আওয়ামী লীগের ব্যারিস্টার আমিরুল ইসলামের কন্যা আরেকবার আওয়ামী লীগের তানিয়া আমির বাংলাদেশে জরুরি অবস্থা জারির ওকালতি করেছেন। শুধু তাই নয়, জরুরি অবস্থা জারিতে সেনাবাহিনী নাকি দৃঢ় সমর্থন দেবে বলেও তিনি আশাবাদী। ইন্ডিয়া টুডে নামক ভারতের বহুল প্রচারিত গণমাধ্যমে তিনি বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন। ফলে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার বাতিল করে দ্রুত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করতে পারবেন। সেনাবাহিনী সন্ত্রাসী অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারবেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারবে। ইন্ডিয়া টুডে এরপর বলেছে, তবে তানিয়া আমিরের এমন বক্তব্য উড়িয়ে দিয়েছেন সেনা কর্মকর্তারা। কিন্তু মানুষের বক্তব্য হলো, তানিয়া আমির যদি বাংলাদেশে অবস্থান করে প্রকাশ্যে এ ধরনের উস্কানি দিতে থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? যে ভারত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেনাবাহিনীকে উস্কানি দিয়েছে, সেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 13 এপ্রিল বৌদ্ধ সম্প্রদায়ের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এর সম্প্রীতি ভবন নির্মাণে তাকে অনুপ্রাণিত করেছেন। এজন্য সেনাপ্রধান বলেন, তিনি ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞ। ভারত যখন বুঝলো কোনোভাবেই ইন্টারিম সরকারকে হটানো যাবে না, তখন তারা অর্থনৈতিক অস্ত্র প্রয়োগ করলো। তারা নেপাল ও ভুটান ছাড়া পৃথিবীর অন্য সব দেশে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা একতরফাভাবে বাতিল করে। ডক্টর ইউনূস এবারও এতটুকু বিচলিত না হয়ে সিলেট বিমানবন্দর দিয়ে অধিক পরিমাণে কার্গো বিমান চলাচলের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের উদ্বোধন এবছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ভারত বুঝতে পারছে ইন্টারিম সরকার এবং ডক্টর ইউনূসকে কোনো অবস্থাতেই নত করা সম্ভব নয়। সেজন্য তারা মনে করেছে নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে সরানো সম্ভব নয়। তাই তারা বাংলাদেশে নির্বাচন দ্রুত অনুষ্ঠান করার জন্য উঁচু গলায় কথা বলছে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, সেটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এ ব্যাপারে ভারত কথা বলার কে? সাধারণভাবে ভারতের এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের কথাবার্তা দেখে মনে হচ্ছে বাংলাদেশে নির্বাচনটাই যেন তাদের, অর্থাৎ ভারতের একমাত্র এজেন্ডা। বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলেছেন তাদের সরকারের দ্বিতীয় প্রধান ক্ষমতাশালী ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কথা বলেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্রনাথ ত্রিবেদী, আরও কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। এর আগে কথা বলেছেন তাদের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, সরকার সর্বোচ্চ 18 মাসের মধ্যে নির্বাচন দেবে। বিদেশি একাধিক দৈনিক পত্রিকা এবং নিউজ এজেন্সির কাছে প্রদত্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একই রকম কথা বলেছেন, অর্থাৎ 18 মাসের মধ্যে নির্বাচন হবে। ওইভাবে হিসাব করে তখন অনেকে ধারণা করেছিলেন যে এই 18 মাস শেষ হবে আগামী বছরের জুনে। ভারতের সেনাপ্রধান জেনারেল ত্রিবেদী বলেছেন, ভারতের আর্মির সঙ্গে বাংলাদেশের আর্মির যোগাযোগ কোনো সমস্যা নেই, কিন্তু সরকারের সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়তে গেলে নির্বাচিত সরকারের সঙ্গে গড়তে হবে, অন্যথায় তারা ডক্টর ইউনূসের সরকারকে স্বীকৃতি দিতে চাননি। সেজন্যই গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেননি। থাইল্যান্ডের সদস্য সমাপ্ত বিমস্টেকের মিটিং সাইডলাইনেও তিনি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাননি। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ডক্টর ইউনূস বলেছিলেন, ভারতের 7 সিস্টার্স ল্যান্ড কল্ড, অর্থাৎ স্থলবেষ্টিত এসব রাজ্যের সমুদ্রে প্রবেশের পথ হলো বাংলাদেশ। বাংলাদেশ এ জলপথের প্রধান অভিভাবক। এই মন্তব্যের কারণেই নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। ডক্টর ইউনূসের এ দুটি মন্তব্যে ভারত দারুণ চটেছে। কিন্তু এতে গোৎসা করার কি আছে? 7 সিস্টার্স তো স্থলবেষ্টিত। আসলে ভারতের মাথা ব্যথা অন্যত্র। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের সময় ডক্টর ইউনূস তার ভীষণ তুলে ধরেছেন।
ভারত যত ডক্টর ইউনূসের শত্রুতা করছে ততই ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের কাছে বেশি করে পপুলার হচ্ছেন। এখন ভারত বুঝতে পারছে নির্বাচন ছাড়া ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়, তাই তারাও অবাঞ্ছিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে। ভারত বাংলাদেশের কাছে সবসময় দাবি করে ভারত বিরোধী কর্মকাণ্ডে বাংলাদেশের মাটি যেন ব্যবহৃত না হয়, কিন্তু এখন যে ভারতের মাটি প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে তার বেলায় গণমাধ্যমে খবর এসেছে ভারতে এখন 1 লাখ আওয়ামী লীগ কর্মী এবং সমর্থক অবস্থান করছেন। এদের অধিকাংশ পশ্চিমবঙ্গে অবস্থান নিয়েছেন, বাকিরা ত্রিপুরা, আসাম এবং দিল্লিতে আস্তানা গেড়েছে। কেন এদের শেল্টার দেওয়া হচ্ছে? শেখ হাসিনা ক্যাপ্টেন মাজেদকে ফেরত চেয়েছিলেন, ভারত ফেরত দিয়েছে এবং ক্যাপ্টেন মাজেদকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছেন। তাহলে আইনানুগ বিচারের জন্য শেখ হাসিনা সহ বাংলাদেশের পলাতক সাবেক মন্ত্রী এবং এমপিদের ভারত ফেরত দেবে না কেন? ভারত যখন তখন বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের কথা বলে, এখন বাংলাদেশকেও দাবি করতে হবে ভারত যেন সে দেশের 20 কোটি মুসলমানদের উপর আর নির্যাতন না করে। মুসলমানদের উপর ভারতের নির্যাতনের কাহিনী বলতে গেলে একটি মহাকাব্য রচনা করতে হবে। বাংলাদেশি হিন্দুদের উপর কোনো নির্যাতন হচ্ছে না, কিন্তু ভারতে মুসলমানদের উপর নির্যাতনের ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হলো ওয়াকফ আইন বাতিল। ভারতের সমগ্র মুসলিম সমাজ সেখানে অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বসবাস করছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে বাংলাদেশ থেকেও বজ্র নির্ঘোষ আওয়াজ তুলতে হবে, আর যেন মুসলমানরা হিন্দুত্ববাদী নিপীড়নের শিকার না হয়, বললেন মোবায়েদুর রহমান।